নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ আমি তোমাদের পড়ে শোনাবো হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা গল্প কালো ঘুড়ি। বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চাপড়া সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। মাথার ওপর পাখার মৃদু ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবুর তিনতলার এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভর দুপুরে কে আবার এলো? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই একপাশে সিঁড়ির অন্ধকার থেকে একটা মুলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এ বাড়ির নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝবয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। তাঁকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না। সম্ভবত সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক দুপা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার। আমি ওই ছাদের কোণার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন। আমার আবার এক সময় ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে? ছাদের কোণায় একটা ঘর আছে। লোকটা তাহলে হয়তো সত্যিই সেখানে থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতার এই চারতলা পুরনো বাড়িটায় ভাড়াটা হিসাবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবুর। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলটার ওপর। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে, চাপরাস ঘুড়ি! বেশ ভালো ঘুড়িগুলো। আমারও প্রিয় ঘুড়ি ছিল চাপরাস। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, তাই এগুলো কিনলাম। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়ে ফেলেছিল চাপরাসদা, কেউ কেউ ডাকতো চাপরাসবাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য বছর আটে ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদে এক চিলতে জায়গা ছিল না, আশেপাশে কোনো মাঠও নেই। খুবই মুষড়ে পড়েছিলাম। এ বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখে। কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না। এখনকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনও কিছু ঘুড়ি ওড়ে পাড়াতে। বহুদিনের প্রথা বলেই হয়তো এখনও সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে। ফটিকবাবু বললেন, আমাদের ছেলেবেলায় ভিডিও গেমস, কম্পিউটার এত সব ছিল না। পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এ পাড়াটা তো খুব পুরনো,
ঘুড়ি ওড়ানো একসময় উৎসবের মতো ছিল এখানে। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাঁচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড় গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি তার নতুন কেনা অস্টির গাড়িটাই হেরে বসেছিল বাজি ধরে ঘুড়ির লড়াইতে। সে সময় পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতেই একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে? ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। ফটিকবাবু বললেন, ইয়ে মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি, দিন 5 আগে শনিবার দুপুরে অফিস ফেরতা পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন, বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কী ঘুড়ি পছন্দ করি, কেমন করে লড়ি, এসব জিজ্ঞেস করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনো দিন কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যা বলিনি। ছেলেবেলায় 2-1 বার ছাড়া আমার চাপরাশ কেউ কোনো দিন কাটেনি। কিন্তু বুড়োটাকে এই কথা বলা মাত্রই আমার পিছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পিছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাঁট চুল, পরনে রংচঙে শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, বোতাম খোলা বুকে সোনার চেনে একটা বাঘনখের লকেট। লোকটার সঙ্গে আরও কয়েকজন যুবক। আমি তাকাতেই সে লোকটা এরপর হাত জোর করে নমস্কার করে বলল, আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতে থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের দুয়ের লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাতে সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে কিন্তু। কিছু নিয়মও থাকবে এ লড়াইতে। 3 বার খেলা হবে। যে 2বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে। অর্থাৎ এ খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে। ঘুড়ির লড়াইতে বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়, তাই আমি তাকে বললাম, বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথায় আবার খাবো রেস্তোরাঁর মটন বিরিয়ানি বাজি হতে পারে। খাদু মল্লিক শুনে বলল, ছো, বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? ট্যাঁকে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, ও টাকা আমার আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এবার দাঁত বার করে হেসে বলল,
কেন, ঘুড়িওয়ালার কাছে মিথ্যা গল্প করছিলেন দাদা? আপনার ঘুড়ি নাকি কেউ কাটতে পারে না? এসব গল্প আমার অনেক শোনা আছে। আমি জবাব দিলাম, আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। খাদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বয়েই গেছে। সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বলল, ও বুঝেছি। এই যে বুড়ো, বাবুকে তুমি খোকা লাটিম আর ছোট ঘুড়ি দাও। খবরদার, মাঞ্জা যেন করা না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোয় খোকা বাবুদের সঙ্গে ঘুড়ি লড়াই খেলবে। মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও বরং তুমি আমার থেকেই নিও। খাদু মল্লিকের শ্যাঙ্গাতরা তার কথা শুনে খ্যাখ্যা খ্যাখ্যা করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার ঘুড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রূপ! হঠাৎ যেন আমার মাথাটা কেমন বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ বোঝা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মাল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানির দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনারা দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উড়বে। মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এরপর দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 টাকা জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেব ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে এক টানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? ফটিকবাবু বললেন, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক, সেও অনেক দিন বাজি হারেনি। আপনার জন্য শুভ কামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে, আমি এখন আসি। পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, এ বাড়ির ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরে সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত লোক, কেমন হুট করে এলেন, আবার তেমনই হুট করে চলেও গেলেন। বিকালবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাতে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাতের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক এতক্ষণ বাইরে বেরিয়েছে। মনে মনে ভাবলেন ফটিকবাবু, আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিকশা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি,
চাপরাশ, চাঁদিয়াল, পেটকাঠি, বগ্গা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানান রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝেই আশেপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলির থেকে উল্লাসধ্বনি উঠছে, ভোগ কাটা, ভোগ কাটা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকাল ঠিক 5টায় উঠবে সেই কালো ঘুড়িটা। তার চাপরাশগুলো, সুতো, লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনো দিন কাটতে পারেনি। তবুও দুপুরবেলায় খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন, তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাতে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন আর খুব বেশি ঘুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাতের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তার। একটা চাপরাশ ঘুড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এ কোণে সে কোণে যে কয়েকটা ঘুড়ি আকাশে ভাসছিল, তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পড়িমড়ি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছোঁ মেরে এগিয়ে আসে চাপরাশের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়ির দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন স্যাঁত করে সরে যাচ্ছে এপাশ ওপাশ, ওপর নিচে। প্যাঁচ লাগতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং, সেখানে লড়াই করছে দুই বক্সার। কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হেঁচকা টান দিলেন সুতোয়। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভোগ কাটা, ভোগ কাটা। তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরার হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে আর একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হয়ে গেল মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করলো। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরই পরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়ছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়, ঠিক এমনভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয়ই তাই। এখন প্যাঁচ লাগিয়ে টান দিলেই
কালো ঘুড়ি ভোঁক কাটা, এই সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাঁচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটাইয়ে সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চাপরাশ। সুতোর নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাছ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরে সেই ভদ্রলোক অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এ লড়াইটা যেভাবেই হোক জিতবে সে। দিন, লাটাইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমিই লড়ব এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাতের মাথায় যে চাপরাশটা ছিল সেটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন? আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন, লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছেই রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন। আপনি এখন আমার ওই ছাতের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, খাদু মল্লিকের প্যাঁচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাকা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকায় গোত্তা খেলো ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চলেছে দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে ছাতের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাতের কোণায় কার্নিশবে বিড়ালের মতো নিঃশব্দে ছাতে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এ যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়ে নিয়ে
খাদু মল্লিক দুহাত সামনের বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জ্যান্ত হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম। এসো, আমাকে ধাক্কা দাও। এই যে ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে। যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দড়াম করে পড়ে গেল ছাদে। আর এরপর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবুর হাতের লাটাই নড়তে শুরু করলেন, তার চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়েই প্যাঁচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাঁচকা টান দিলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘুড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভোগ কাটা। অর্থাৎ আড়াল থেকে এ লড়াই অনেকেই এতক্ষণ দেখছিলেন। ধীরে সুস্থে তার চাপরাশটাকে নিচে নামালেন। ঠিক এই সময় ঝুপ করে সন্ধ্যা নামল। ছাতের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরোচ্ছে। ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাঁজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাতে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটের নাম করা একটা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো স্যাঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আমাকে দেখে, আপনাকে দেখে ওর এ অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘুড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গেছিলাম আমিও। 20,000 টাকা বাজি। একই রকম বিকাল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপর ও আমার। ছাতের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পিছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর কি? তারপর কি? ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাদু মল্লিক আমাকে পিছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিস থেকে পা পিছলে দুর্ঘটনায় কারোর মৃত্যু অস্বাভাবিক নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, তার কোনো স্যাঙাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখল বাজি জিতেছে খাদু মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মনেই একবার বললেন, 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করলো। তার সামনে কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘুড়ি লাটাই খসে পড়ল। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন।
কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।